আপনি আমি একই মঞ্চে উঠবো। হয়তো আপনি যদি হন আপনার পক্ষে আমি মঞ্চে উঠবো, আমি হইলে আমার পক্ষে আপনি মঞ্চে উঠবেন, মোসাদ্দেক ভাই যদি হয় মোসাদ্দেক ভাইয়ের মঞ্চে আমরা উঠবো। অর্থাৎ যেই হোক আমরা সবাই একতাবদ্ধ ভাবে আমরা ঝাঁপায় পড়বো আমাদের মঞ্জিলে মকসুদে, আমাদের সংসদ সদস্য যেন এখানে পৌঁছায়, এই জন্য চেষ্টা করবো। আমরা যেতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত জনাব হেদায়েতুল্লাহ হাদির কাছে। আমরা প্রথমে আপনার পরিচয় এবং কিশোরগঞ্জ এক আসন নিয়ে ভাবনা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহু আযীম। আজকের এই টক শোতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রার্থী জনাব আজিজুর রহমান জার্মানি। উপস্থিত আছেন জামাত ইসলামের কিশোরগঞ্জের প্রার্থী জনাব মোসাদ্দেক ভূঁইয়া সাহেব। আসলে আপনারা আগে বলাতে আমার অনেক কথা আপনাদের কথার মধ্যে চলে আসছে। আসলে আমাদের আজিজুর রহমান জার্মানি ভাই একটা কথা বলছেন যে আমাদের দেখলে বা আমাদের সবাইকে মানুষ যদি পরখ করে তাহলে কিন্তু মানে আমাদের কথা একই। আসলে আপনারা আগে বলছেন, আমি পরে বলতেছি, ঘুরে ফিরে কথা কাছাকাছি আসবে, তারপরও যেহেতু বলার জন্য বলা হয়েছে বলবো। আসলে আমার পরিচয়, আমি মুফতি হেদায়েতুল্লাহ হাদী। আমার পড়াশোনার জীবন ৩য় শ্রেণী থেকে দাওরা পর্যন্ত আমি আল জামিয়াতুল ইমদাদিয়া পড়াশোনা করেছি। আল জামিয়াতুল ইমদাদিয়ার ছোটবেলা থেকে এখানে অবস্থান, পরবর্তীতে ঢাকাতে এসে মাহাদুল ইকতিসাদুল ফিকহুল ইসলামীতে ইফতা করি। এর মধ্য দিয়ে মোটামুটি আমার শিক্ষা জীবন সমাপ্ত করি। এরপরে মূলত আর আমার পরিচয় মূলত আমার বাবা আলেম ছিলেন, আমার নানা আলেম ছিলেন এবং আমার দাদা আমার নানার শ্বশুর উনি হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তো এই সিলসিলা আলহামদুলিল্লাহ আমরা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখি। আর দ্বিতীয় হলো আমি আপনাদের কাছে জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি জামিয়া ইমদাদিয়া যখন পড়াশোনা করছি আসলে ছোটবেলা থেকেই আমার একটা নেশা এবং একটা চেষ্টা যে আসলে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা জরুরি। আসলে আমরা কেউ ইমামতি করি, কেউ হয়তো আমরা তাবলীগ করি, কেউ তাজকিয়া নাফস করি, কেউ আপনার শিক্ষা খাতে আছি, এগুলো সবগুলোই অংশ ইসলামের। কিন্তু খেলাফত ব্যবস্থা যেটা, এটা হলো পূর্ণাঙ্গ ব্যবস্থা। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই। কারণ প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার কোরআনের যে বিধান রয়েছে সেই বিধানগুলা যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। কারণ যে কোরআনে কারীম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হয়েছিল, আর এই 23 বছর জীবনীতে আমরা লক্ষ্য করেছি একটা বিশাল সাম্রাজ্য নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সনে 8ই ডিসেম্বরের প্রতিষ্ঠা। আপনারা জানবেন যে প্রতিষ্ঠার পর থেকে আল্লামা আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনার যে চিন্তা চেতনা, উনি একটা কথা বলতেন যে আমি দীর্ঘ প্রায় 50-55 বছর ধরে বুখারী পড়াচ্ছি, কিন্তু এই বুখারীর পাশাপাশি আমি একটা চিন্তা করলাম যে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, হে আজিজুল হক, তুমি যে বুখারী পড়াইছো দীর্ঘ 55-60 বছর, কিন্তু তুমি আমার কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কি করছো? তখন আমি কি জবাব দেব? তখন এই চিন্তা থেকে আমি মূলত বাংলাদেশ খেলাফত মজলিস করছি। আমি এই কথা বলতে পারি যেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি একটা প্রতিষ্ঠান করেছিলাম। হয়তো আমি এটা প্রতিষ্ঠা শেষ করতে পারি নাই বা খেলাফত ব্যবস্থা আমি দেখে আসতে পারি নাই, কিন্তু চেষ্টাটা শুরু করে দিছি। আর অন্যদিকে আপনারা জানেন হযরত হাফিজ জিউজুর রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু একসময় খেলাফত ব্যবস্থা বা ওই বর্তমানে যে রাজনীতি যেটা, এটাকে নাজায়েজ বলতেন এবং দীর্ঘ সময় পর্যন্ত নাজায়েজ বলেই কিন্তু উনার জীবন পরিচালনা করছেন। শেষমেশ উনি লক্ষ্য করলেন যে আমি তো শুধু পড়াশোনার মধ্যে তাজকিয়া নাফসের মধ্যে আছি, কিন্তু বিশাল বিস্তর জায়গা পড়ে রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, সেটা তো আমার দ্বারা হচ্ছে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা তো সর্ব জায়গায়, সর্ব সেকশন, সর্ব সেক্টরে ওনারা তো দ্বীন প্রতিষ্ঠা করছিলেন, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করছিলেন।
তখন তিনি তওবার রাজনীতি করতেন, অর্থাৎ তিনি তওবা করছেন, পরে উনি রাজনীতিতে ফিরে আসতেন এবং উনি প্রেসিডেন্ট নির্বাচনও করছিলেন, আপনারা জানেন। এবং উনি এটা বলছিলেন সিয়াসাতুল ইসলামী আহাম্মুল ফারায়েজে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে একটা ফরজ হলো ইসলামী রাজনীতি করা, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো বাংলাদেশ খেলাফত মজলিস আমরা প্রতিষ্ঠা করার পর থেকে শুরু করে আপনারা জানেন, বাংলাদেশের উপর যখনই কোনো রকমের অমানিসা নেমে এসেছে, যখনই কোনো রকমের বহির্থাবা এসেছে, অথবা বাংলাদেশের নাস্তিকরা যখনই তারা মাথা চড়া দিয়ে এসেছে, তার বিরুদ্ধে আমাদের দলের আমির তিনি আন্দোলন ঘোষণা করেছেন। আপনারা জানেন 1994 সালে তসলিমা বিরোধী আন্দোলন, যখন তসলিমা বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের নষ্টামি কথাবার্তা বলে বলে যুবক ইয়াংদেরকে নষ্ট করতেছিল, এই পরিস্থিতিতে আমাদের তৎকালীন সময়ে সিনিয়র নায়েবে আমির আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিলেটের সিংহ পুরুষ যাকে বলা হয়, উনি গর্জন দিয়ে বলেছিলেন, যে ব্যক্তি তসলিমা নাসরিনের মাথায় এনে দিতে পারবে তাকে 1 লক্ষ বা 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণা উনি দিয়েছিলেন। পাশাপাশি ওই তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়নের জন্য, এই নষ্টা মহিলার কারণে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের অবস্থা অত্যন্ত নোংরার দিকে যেতেছিল। কারণ তার সুরসুরিমূলক বক্তব্য এবং তার নারী গঠিত বিষয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলার মধ্য দিয়ে এই দেশের যুবক ইংরেজদেরকে নষ্ট করতেছিল। শেষ পর্যন্ত আমরা 1994 সালে হরতাল করেছি এবং বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে ওই নষ্টা মহিলা বিতাড়িত হয়েছে। পরবর্তীতে আমরা ফতোয়া বিরোধী আন্দোলন, এই বাংলাদেশের স্বৈর শাসক যে সরকার আমাদের কাছ থেকে চলে গেছে দীর্ঘ আন্দোলনের ফসল, তো ওনারা করলেন কি, ফতোয়া দেওয়া যাবে না, কোরআনে কারিমের যে নিয়ম কানুন যে ফতোয়া আছে সেই ফতোয়া দেওয়া যাবে না, এই মর্মে তারা কোর্ট থেকে রায় দিল। আমরা আমিরের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা ঝাঁপিয়ে পড়লাম যে কোরআনের সংবিধান, কোরআনের ফতোয়া চলছে, চলবে, আজীবন চলবে। এবং এই আন্দোলনের ভিত্তিতে আমাদের মরহুম আজিজুর রহমতুল্লাহ আলী উনি জেলে গেছিলেন এবং তৎকালীন সময়ে সরকার তখন ফতোয়া বিধি রায় থেকে তারা ফিরে আসছিল, অর্থাৎ ফতোয়া দেওয়ার, বর্তমানে আমরা ফতোয়া দিতে পারছি, তাদের এই চেষ্টা বৃথা গেছে এবং ব্যর্থ হয়েছে। পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন, আমাদের দলের পক্ষ থেকে যখন বাবরি মসজিদ ভেঙে খান করে দেওয়া হলো, সারা বিশ্ব যেখানে নিশ্চুপ, তারা এই বাবরি মসজিদ ভাঙতেছে আর দেখতেছে চায়া চায়া, কিন্তু তখন আমাদের মুহাম্মদ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে উঠলেন, আমার পাশের মসজিদকে ভেঙে খান করে দিবে আর আমাদের প্রাণে রুহ থাকবে আর আমরা আমাদের শরীরে রক্ত থাকতে, এটা হতে পারে না। তিনি প্রায় 10 লক্ষ লোক নিয়ে তিনি লং মার্চের নেতৃত্ব দিলেন, বেনাপোল পর্যন্ত গেলেন। যদিও ভারতে ঢোকা কঠিন ছিল তৎকালীন সময়, কিন্তু আমাদের ইচ্ছা ছিল এটাই, যে কোনো মূল্যে আমরা ঢুকবো, কিন্তু ওইখানেও দেখা গেছে প্রায় 5 ভাইকে গুলি করে হত্যা করেছিল। ওই নেতৃত্ব আমাদের এই দল বাংলাদেশ খেলাফত মজলিস দিয়েছিল। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি ইসলামী ঐক্য জোট গঠন করে আপনার বিভিন্ন সময় বিভিন্ন আমাদের এমপি হয়েছেন। এর মধ্যে আমরা মৌলানা ওবায়দুল হক সাহেব এমপি হয়েছেন, মৌলানা আক্কাস সাহেব এমপি হয়েছেন, মুফতি শহীদুল ইসলাম সাহেব এমপি হয়েছিলেন, তারপরে শাহিনুর পাশা এমপি হয়েছিলেন। এইভাবে মোটামুটি ভাবে প্রায় 5-6 জন এমপি আমাদের দল প্লাস ঐক্য জোট মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী যেটা গঠন করেছেন, আল্লামা আজিজুল রহমতুল্লাহ আলী, এর ভিতর দিয়ে এই ধরনের কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। এরপরে লক্ষ্য করেছি আমরা, যখন ওই নরসিমা রাও এই বাংলাদেশে আসতেছিল, যে নরসিমা রাও আমাদের ওই বাবরি মসজিদকে ভেঙে খান করে দিল, এরপর আবার বাংলাদেশে সে অতিথি হিসেবে আসতে চায়, তখন আজিজুল হক রহমতুল্লাহ আলী ঘোষণা করলেন, যে লোকের হাত দিয়ে বাবরি মসজিদ ভেঙে খান করে দেওয়া হলো, সেই সরকারের প্রধানকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না। আমরা আন্দোলনের মধ্য দিয়ে তখন নরসিমা রাও আমরা আসতে দেইনি এবং সে আসতে আর সাহস করে নাই। পরবর্তীতে আমরা দেখলাম যে কিছুদিন আগে 50 সালা ওই আওয়ামী লীগ সরকার তাদের 50 বছর পূর্তি উপলক্ষে তারা ওই মোদীকে দাওয়াত করলো, নরসিমা বিশেষ করে নরেন্দ্র মোদীকে দাওয়াত করলো, অর্থাৎ এই 50 বছর পূর্তিতে তারা রজত জয়ন্তী করলো, সেটার মধ্যে দাওয়াত করলো। আমরা বললাম যে মোদী হাজার হাজার মানুষকে হত্যা করতেছে, যেখানে মসজিদ ভাঙতেছে, এরকম একটা মানুষকে এই বাংলার জমিনে দাওয়াত দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা আন্দোলন করলাম, কিন্তু আন্দোলনের ফসলে সে এই সময় আসে নাই, পরবর্তী সরকার আনছে তাকে। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন, আপনার ব্রাহ্মণবাড়িয়া 18 জন ভাই শহীদ হয়েছিল। এইভাবে আমাদের এই দল। জি, আমরা জানতে চাই যে আমাদের যে এখন কিশোরগঞ্জে এক আসন নিয়ে আপনার ভাবনা আমরা জানতে চাই।
এমপি প্রার্থী হিসাবে। তো যাক, আমাদের দলের অবস্থান ব্যাখ্যা করলাম। তো এখানে আমাদের দলের যে ম্যানিফেস্টো সেটা হলো খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো বর্তমান যে সিস্টেম আছে সেই সিস্টেমে যদিও বর্তমানে নির্বাচিত হয়ে সংসদে যেতে হয়, সংসদে গিয়ে আসলে কোরআনের পক্ষে আইন করার চেষ্টা করা, কোরআনের বিরুদ্ধে যেন আইন না হয় সেই প্রচেষ্টা চালানো। বাকি কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর নিয়ে আমার যে ভাবনা সেটা হলো, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা ওনারাও আলোচনা করেছেন, আমিও আলোচনা করছি। ১ নম্বর হলো শিক্ষা খাত। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে ৫ টা জিনিস, এটা হলো মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলা কিন্তু আজকে আমাদের দেশে অর্থাৎ কিশোরগঞ্জ এবং হোসেনপুরে আমি লক্ষ্য করছি এখানে কিন্তু বলুণ্ঠিত। শিক্ষা খাত যেভাবে পরিচালনা করার দরকার সেভাবে কিন্তু শিক্ষা খাতগুলা পরিচালিত হচ্ছে না। আজকে স্কুলে যে সিলেবাস গুলা পড়ানো হয় অথবা আমাদের মাদ্রাসাগুলোতে যে সিলেবাস গুলা পড়ানো হয়, ওই সিলেবাসের মধ্য দিয়ে আমরা বিশেষ করে কওমি মাদ্রাসার কথা বলবো। কওমি মাদ্রাসায় একমুখী শিক্ষা হওয়ার কারণে ইদানিংকালে যদিও কিছুটা বিভিন্ন ভূগোল, ইতিহাস সহ অন্যান্য বিষয়গুলা এখানে সন্নিবেশিত হচ্ছে। তো আমার ইচ্ছা আছে আগামী দিনে যদি আমি আল্লাহ তাআলা আমাকে সংসদ সদস্য করেন কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর এবং আমি সেখানে যেতে পারি, তাহলে অবশ্যই শিক্ষা খাতকে ঢেলে সাজাবো। যে শিক্ষা খাতের মধ্য দিয়ে আমাদের কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের মানুষ তারা সুশিক্ষা পাবে এবং কুশিক্ষা থেকে তারা দূরে থাকতে পারবে, এমন একটা শিক্ষা ব্যবস্থা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। অন্যদিকে স্বাস্থ্য খাত, স্বাস্থ্য খাত নিয়ে কিন্তু আমি লক্ষ্য করেছি জারুনি ভাই অত্যন্ত সুন্দরভাবে উনি উল্লেখ করেছেন। আসলে স্বাস্থ্য খাতটা অত্যন্ত নোংরা আমাদের কিশোরগঞ্জে। যে স্বাস্থ্য খাত আশ্চর্য লাগে যে একটা মেডিকেল সরকারি কলেজ, মেডিকেল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। এখানে সামান্য একটা রোগের জন্য গেলে পরে দেখা গেছে তাকে ময়মনসিংহ অথবা ঢাকা রেফার করে দেয়। তার চিকিৎসা নেওয়ার দায়িত্ব নেওয়ার যে চিন্তা চেতনাটা এটা মনে হয় যে নাই। অতএব আমি যদি এখানে আল্লাহ দায়িত্ব দেয় তাহলে এই মেডিকেলকে এমন ভাবে সাজাবো যে অন্যান্য অঞ্চল থেকে এখানে মানুষ আসবে। এখান থেকে ঢাকা এবং যে ময়মনসিংহ পাঠাবে এই ধরনের চিন্তা যেন না করা হয়। এখানে এমন এমন কিছু ডাক্তার রাখা হবে, এমন কিছু সরঞ্জামাদি রাখা হবে, সকল রকমের সরঞ্জামাদি রাখা হবে যেই সরঞ্জামাদির মধ্য দিয়ে কোনো রোগী যেন অন্যত্র যেতে না হয়। এইটাই আমার চিন্তা আছে। আর অন্যদিকে অন্য খাত যেটা আমাদের অর্থাৎ আমাদের যে কৃষি খাত আছে, কৃষি খাতের নিয়ে কিন্তু আমরা কিশোরগঞ্জ এবং বিশেষ করে হোসেনপুর প্রচুর কৃষি খাত রয়েছে। এই কৃষি খাতে আমরা যেভাবে আমরা পরিচালনা করতেছি, তারা অনেক পরিশ্রম করে সার দিয়ে বিভিন্নভাবে নিড়ানি দিয়ে তারা ওই ধানগুলাকে অর্জন করে ঠিকই, কিন্তু তার মূল্য সঠিকভাবে তারা পায় না। অতএব যদি আমি দায়িত্বে যাই তাহলে ওই আপনার ধানের মূল্য এবং কৃষি খাত যেন সস্তায় ভাবে তাদের কৃষি খাতের পণ্যগুলা দেওয়া যায়, তাদের হাল চাষের সামগ্রীগুলা দেওয়া যায়। তারপরে তারা সার থেকে শুরু করে অন্যান্য কীটনাশক সহ অন্যান্যগুলা যেন সস্তায় কম মূল্যে দেওয়া যায় তার আমি ব্যবস্থা করব। এবং সকল যারা আপনার কৃষি খাতে আছে তাদের যা যা প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলা আমি মেটানোর জন্য চেষ্টা করব। এরপরে আসে বাসস্থান। বাসস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বাংলাদেশের মানুষ ১৮ কোটির মানুষ প্রায় ২০ কোটি। মাত্র ৫৫,০০০ বর্গ মাইল এরিয়াতে নিয়ে আমরা অবস্থান করতেছি। সারা বিশ্বের মধ্যে মানুষে অনেক মানুষ, অথচ আমরা জায়গায় অল্প। এটার নাম হইলো বাংলাদেশ। কারণ রাশিয়াতে ১৪ কোটি মানুষ বাস করে, অথচ আপনার বাংলাদেশ থেকে ১০৭ গুণ বড় রাশিয়া। অথচ আমরা ১৮ কোটি বা ২০ কোটি মানুষ বাস করি, এই ১০৭ গুণের ১ গুণে আমরা অবস্থান করতেছি। এর মানে কত পরিমাণ মানুষ আমরা অবস্থান করতেছি। মানুষের পদভারে সকল জনপদ অস্থির এবং সকল রাস্তাঘাট সব যেন অফ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি বাসস্থানের ক্ষেত্রে অর্থাৎ বড় বড় হাইরাইজ বিল্ডিং করে, রিয়েল এস্টেটের মধ্য দিয়ে মনে করেন ১০ তলা বিল্ডিং করে করে মানুষের থাকার জন্য ব্যবস্থাটা সুন্দর হয়, ভালো হয়, সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমার চিন্তা আছে। জি, আর বিশেষ ধন্যবাদ করে আপনাকে। কিশোরগঞ্জে জি, জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু শেষ করি। আপনারা আপনার শুনবেন। জি, জি, বলুন। কিশোরগঞ্জের শহরের বিষয়টা আমি বলি। জানেন জার্মানি ভাই কিছু বলছেন, আমি আর সাথে সংযুক্ত করে বলবো। আসলে কিশোরগঞ্জের এই শহরের মাথা থেকে ওই শহরের মাথা যেতে একদিন আমার প্রায় ১.৫ ঘন্টা সময় লাগছে। অথচ ১ থেকে ১.৫ কিলোমিটার হবে। এই যে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগছে, এটার কারণ একমাত্র যে সারা বাংলাদেশের বিভিন্ন মানুষ কিন্তু কিশোরগঞ্জ ঐতিহাসিক
কিশোরগঞ্জ হিসেবে জানে, শোলাকিয়া মাঠের কারণে, আল্লামা আতার রহমতুল্লাহ আলাইহির কারণে। এরকম অনেক কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য আছে। কিন্তু এখানে আসলে পরে আমাদের এই ঘিঞ্জি এলাকা দেখে, ঘিঞ্জি শহর দেখে সবাই আফসোস করে যে আশ্চর্য, কিশোরগঞ্জের এই হালত কেন? এই জন্য আমি বলবো যে বর্তমান যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে একোয়ার করে বড় করা, পাশাপাশি একটা নরসুন্দা নদী, একটা বেশ অনেক বড় নদী, কিন্তু এটা কিন্তু অকিছু হয়ে পড়ে রয়েছে। এটার মধ্যে কোন রকমের কিছু হচ্ছে না, না নৌকা চলতেছে, না এটা আপনার হাইরাজ কোনো মনে করেন কোনো ওই যে ফ্লাইওভার করা হচ্ছে, কিছুই হচ্ছে না। এক্ষেত্রে আমার চিন্তা হলো, প্রথম হলো এই রাস্তাটাকে বড় করা, পাশাপাশি এই মানে এই নদীর পাশ দিয়ে এই পাশ এবং ওই পাশ রাস্তা করা, সম্ভব হলে এই নদীর পাশ দিয়ে রাস্তাও হবে, পাশাপাশি একটা ফ্লাইওভার করে একদম সতাল থেকে শুরু করে একদম বিশ্ব রোডে আপনি পৌঁছে দেওয়া। যারা ওদিক থেকে আপনার বিশ্ব রোডে দ্রুত যেন ফ্লাইওভার দিয়ে তারা আপনার ঢাকা যেতে পারে, এই ধরনের আমার পরিকল্পনা আছে। এবং জি, ধন্যবাদ। কিশোরগঞ্জের প্রত্যেকটা রাস্তাঘাটকে সুন্দরভাবে সাজায়া একটা বড় করে, এবং গিঞ্জি এলাকা যেন না থাকে, একটা সুন্দর এবং সুশোভিত সাজানো গোছানো শহর হয়। আল্লামা মামুনুল হক সাহেব আসলে বর্তমানে উনি যে ঘোষণা দিয়ে ৮ দলের সাথে উনি আন্দোলন করতেছেন, উনার কথা একটাই, যে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে পরিষ্কার যে অতীতে ১৫ বছরের যে স্বৈরাচার ছিল, বর্তমান যে আসবে সেই স্বৈরাচারের পথে হাঁটবে, এটাই বাস্তবতা। এবং আগামী দিনে যে স্বৈরাচার চলে গেছে, ওই স্বৈরাচার আবারও পুনর্বাসন হবে, এবং আবারও আমাদের উপর যে জগদ্দল পাথর ১৫ বছর বসেছিল আমাদের বুকের উপর, এরকম ভাবে আরো হয়তো ৩০ বছর ৫০ বছর বসে থাকার একটা অবস্থা তৈরি তারা করবে। এই জন্য ওনার প্রথম কথা একটাই, উনি জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে নিয়ে দীর্ঘ একটা সময় ধরে উনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সর্বত্রই তিনি একটা কথাই বলতেছেন, উনি যেখানে যান আলহামদুলিল্লাহ, কোথাও দাঁড়ালে এখানে সভা হয়ে যায়, কোথাও হাঁটলে মিছিল হয়ে যায়। এই স্লোগানে আমরা লক্ষ্য করতেছি, যেখানে আমরা প্রোগ্রাম করতেছি মানুষের এত উপচে পড়া ভিড়। আসলে মানুষ ইসলাম চায়, মানুষ খেলাফত ব্যবস্থা চায়, মানুষ এই কয়েক বছরে এই দ্বিদলের উত্থান পতন, তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর তাদের আপনার রাষ্ট্র ক্ষমতা থেকে নামা, এই ওঠানামার যে তাদের রিহার্সাল এবং তাদের যে প্রদর্শনী, এটা সারা বাংলাদেশের মানুষ দেখছে। দেখার মধ্য দিয়ে আমরা প্রতি বছরই লক্ষ্য করি, এক দল তারা ক্ষমতায় গেছে, এই দলের অত্যাচার অন্যায় দেখে ওই আগেরটাই ভালো ছিল, আবার ওই অন্য দলকে আনছে, আবার সে অত্যাচার করলে পরে যে ওইটাই ভালো ছিল, এভাবে করে করেই কিন্তু আমরা দীর্ঘ একটা সময় দেখছি। অতএব আমাদের যে চিন্তা চেতনা, সেটা হলো যে আগামী দিনে আমরা যেহেতু ৮ দলের সাথে আমরা মিলে মিশে একাকার হয়ে আমরা কাজ করতেছি, যদিও মামুন ভাইয়ের বিষয়ে অনেকেই অনেকটা কথা বলেন যে উনি বিএনপির সাথে সময় দিচ্ছেন বা বিএনপির প্রোগ্রামে যান, তাদের সাথে ওনার একটা সখ্যতা রয়েছে। আসলে আমি একটু আগে বলবো যে সমমনা দলগুলো নিয়ে সর্বপ্রথম মামুনুল হক সাহেব কিন্তু আহ্বান জানাচ্ছিলেন যে আমরা সকল ইসলামিক দল একসাথে আমরা হয়ে যাই, সেটা আহলে হাদিস হোক, সেটা জামাত ইসলাম হোক, সেটা রিজভি হোক, সেটা চরমরাই বিশ্বাস হোক, অথবা সরসিনা হোক, এক কথায় ইসলামের নামে যারা রাজনীতি করে তারা আমরা সবাই একসাথে থাকবো, এটাই হবে আমাদের চেষ্টা। এবং এই চেষ্টার আলোকে কিন্তু সমমনা কয়েকটা দল নিয়ে কিন্তু দীর্ঘ একটা সময় উনি আলোচনা পর্যালোচনা করে উনি কাজ করতেছিলেন। কিন্তু দুঃখজনক আমরা লক্ষ্য করেছি যে এই ওনার চলার ভিতর দিয়ে সমমনার মধ্যে থেকে দু একটা দল, তারা কেউ ডানে কেউ বামে অলরেডি তারা চলে গেছেন। এখন পরিস্থিতি এমন হয়ে আছে যে আমরা যে আহ্বান করেছিলাম সেই আহ্বানের ভিতর দিয়ে একটা ঐক্যবদ্ধভাবে একদিকে যাওয়ার এটা আর হলো না, যে কারণে আমরা বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণ, কারণ এইদিকেও আমাদের সমমনার একদল গেছে, আবার এইদিকেও একদল গেছে, এখন আসলে আমাদের এখন এই মুহূর্তে কি করণীয়, এই বিষয়গুলো আমাদেরকে পর্যবেক্ষণের আওতায় রাখার কারণে মূলত আমরা, তবে ৮ দলের সাথে আমরা এখন গা গা লেগে আমরা একই সাথে আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং এই আন্দোলনের সর্বশেষ মুহূর্তে নির্বাচনের মধ্যে আমাদের ঐক্যটা হবে, এটাই আমরা আশা করতেছি। এবং এটা আজকেও আমাদের নির্বাহী বৈঠক ছিল, সেখানে আলোচনা এরকমই হয়েছে, আশা করতেছি আমরা এইরকমটি হবে। তবে আমরা যেহেতু আমরা ৩ দল, বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু যদিও এখানে ৮ দল, অন্যান্য দলগুলা
অত উল্লেখযোগ্য না, 3টা দলই কিন্তু উল্লেখযোগ্য। সেই হিসাবে আমাদের পরিকল্পনা আছে যে কটা আমরা জায়গায় নির্বাচন করব, বা ইসলামী আন্দোলন কটা করবে, জামাত-আল্লাহ তারাও প্রস্তুতি নিচ্ছে। তো সেই হিসাবে আমি অবশ্যই এটা মনে মনে আমি ধরে রেখেছি যে ইসলামের বিজয় চাই। এই ক্ষেত্রে আমাদের মোসাদ্দেক বয়া সাহেব তো সুন্দর বলছেন যে আমাদের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত আসে নাই। আমার যদি নির্দেশনা যায় আসে দলের পক্ষ থেকে, আমি সেটা মেনে নেব। তা আমিও বলতেছি এই কথাটাই, আমার দলের পক্ষ থেকে যে নির্দেশনায় আসবে আমি সেটা মেনে নিব। যদি আলোচনার মধ্য দিয়ে যদি সবাই মনে করেন যে আমার মধ্য দিয়ে এই সিটটা সংসদে নেবেন এবং আমার দ্বারা তারা নির্বাচন করাবেন, তাহলে আমি করব। আর তা না হয় যদি অন্য 2 ভাই আছেন, জার্মানির ভাই আছেন, মোসাদ্দেক হোসেন ভাইও আছেন, ওনাদেরকে দিয়ে যে সিদ্ধান্ত, সেটাও আমি মেনে নিব। কারণ আমি কিন্তু এই অন্যান্যদের মতো যারা রাজনীতির মধ্য দিয়ে আপনার সংসদে গিয়ে 1 কোটি টাকা, 5 কোটি, 10 কোটি খরচ করে হাজার শত কোটি টাকা বেগম পারা বাণিজ্য বিদেশে আমরা পাঠায়, এই ধরনের চিন্তা চেতনা আমাদের নাই। বরং বর্তমানে আমি ব্যবসা করি, ব্যবসাতে সারা বছর যা ইনকাম আমার হয়, এই এমপিগিরি যদি সৎভাবে করি, তো এমপি আমার ব্যবসার মধ্যে 10 গুণ হবে, এমপিগিরিতে 1 গুণও হবে না। কারণ এমপিগিরি করলে পরে এখানে 60-70-80 হাজার টাকা বেতন দিবে, হয়তো আপনার একটা বাসা দিবে, ওটুকু আমি পাবো। অসৎ না হলে এখানে কোনোভাবেই মানে টাকার পাহাড় করার কোনো সুযোগ নাই, বরঞ্চ চলাই কঠিন হয়ে যাবে একজন এমপি সাহেবের জন্য। কারণ আমরা পরিষ্কার দেখছি আমাদের ওয়াক্কার সাহেব, হ্যাঁ, উনি এমপি হওয়ার পরে উনি হাল চাষ করছেন, উনি গরুর দুধ দোয়াইছেন, উনি মই দিছেন, উনি ধান কাটছেন। এটাই তো হলো মানে নমুনা। কিন্তু আমার মন মানে বলে আর কি, যে এখানে যাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য এখানে মেহনত করা এবং সৎভাবে মানুষের পালস বুঝে কার কি প্রয়োজন, হেঁটে হেঁটে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে দেখা যে কার সমস্যা, কার অসুবিধা, সেই অসুবিধা সমস্যা দেখে দেখে সেটা সমাধান করা, মানুষের পালস বোঝা, এটা আমি মনে করি এই কাজটুকু আমি করতে চাই। যদি আমার দায়িত্বে আসে, আমি যদি নির্বাচন করি, হ্যাঁ, আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দেয় এবং নির্বাচিত হই, তখন আমি এই কাজটা করব। অর্থাৎ প্রতিটা জনপদে, প্রতিটা গ্রামে জায়গায় জায়গায় যায় কোথায় সমস্যা আছে সেই সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করব। আর নির্দেশনা যাই আসবে সেটা আমরা মনে প্রাণে মেনে নিব। আর বিশেষ করে আমি কিন্তু ওই দিন আপনার সাক্ষাৎকারেও বলেছিলাম যে আসলে আমার ছাত্র জীবন 15 বছর যখন বয়স, তখন থেকে আমি ছাত্র রাজনীতি করি। সে ছাত্র রাজনীতির কারণে প্রায় 34 বছর আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে আছি। আমি জামিয়া ইমদাদিয়া শাখার জিম্মাদারের দায়িত্ব ছিলাম। আমি কিশোরগঞ্জ শহর শাখার সেক্রেটারি সভাপতি, কিশোরগঞ্জ জেলা সভাপতি সেক্রেটারি, এবং আমাদের যে দল সেটা একটা সিস্টেম অনুযায়ী ইসলামী ছাত্র মজলিসের প্রাথমিক সদস্য ফরম, এরপরে কর্মী, এরপরে সহযোগী সদস্য এবং সর্বোচ্চ স্তর সদস্য, সেটা আমি অর্জন করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে ঢাকা আসার পরে মতিঝিল থানার সভাপতি, পরবর্তীতে মহানগরীর আমি দপ্তর সম্পাদক, বাইতুল মাল সম্পাদক, এরপরে আমি সেক্রেটারি হয়েছি। এখন পরবর্তীতে আমি নির্বাহী সদস্য হয়েছি। এখন বর্তমানে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এবং আমার দায়িত্বে 43টা আসন, আমার দায়িত্বে, আমার রিপোর্টের ভিত্তিতে ওই আসনগুলা নমিনেশন আমার দল দিচ্ছে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ, আমি আমার মনকে উজাড় করে ইসলামী দল ক্ষমতায় আসুক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা আমার মনের ভাষা, তামান্না, কামনা। সেটা যার মধ্য দিয়ে হোক, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কোনো মনে করেন আমার মানে কোনো রাগ করারও কিছু নেই। আমি মনে করি সবাই হয়তো এই মনোভাব ধারণ করে, মোসাদ্দেক আলী ভাই যেহেতু বলছেন, জার্মানি ভাইয়ের কথাটা বলবেন, শেষ কথাটা এটা আমি আশা করব, কারণ এটা আমাদের সবাই হওয়া উচিত। এরপরে যেটা সিদ্ধান্ত হয় সেটা আমি একই মঞ্চে উঠবো। হয়তো আপনি যদি হন আপনার পক্ষে আমি মঞ্চে উঠবো, আমি হইলে আমার পক্ষে আপনি মঞ্চে উঠবেন, মোসাদ্দেক ভাই যদি হয় মোসাদ্দেক ভাইয়ের মঞ্চে আমরা উঠবো। অর্থাৎ যেই হোক, আমরা সবাই একতাবদ্ধ ভাবে আমরা ঝাঁপায়ে পড়বো আমাদের মঞ্জিলে মকসুদে, আমাদের সংসদ সদস্য যেন এখানে পৌঁছায়, এই জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আপনাকে জি, আমাকে ধন্যবাদ। সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।